Hello, friends. Welcome to Podcast Vault. The purpose of this channel is to give you a better listening experience through audiobooks and informative audio content. Whether you're short on time to read or on the go, knowledge is now just a click away. Make sure to watch this video till the end to find out what we have in store for you. If you like our effort, don't forget to like, share, and subscribe to the channel. Also, comment below and let us know what kind of content you'd like to hear more of. Thank you from the bottom of our hearts for your support. At Podcast Vault, every word is for you. আচ্ছা, আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। হাতে একটা পর্যালোচনা এসছে যেখানে এই সময়ের যে টপ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে সেগুলোর ভালো মন্দ দিক নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। হ্যাঁ, মানে মূল লক্ষ্যটা হলো এত যে মডেলের নাম শুনি আমরা, জিপিটি, ক্লড, জেমিনি, এগুলোর মধ্যে আসলে কোনটা কি পারে, কোনটা কাদের জন্য ভালো, সে বিষয়ে একটু সহজ করে বোঝা। ঠিক, একদম টেকনিক্যাল কচকচানিতে না গিয়ে কাজের কথাটা বের করে আনা। তো শুরু করা যাক সবচেয়ে পরিচিত নামটা দিয়ে, ওপেন এআই এর জিপিটি মডেলগুলো। GPT-4 দিয়ে শুরু করি। হ্যাঁ, GPT-4 তো খুবই শক্তিশালী। পর্যালোচনায় এর বেশ সুনাম দেখলাম। একটা বড় ব্যাপার হলো এর মাল্টিমডেল ক্ষমতা। মানে শুধু লেখা নয়, ছবি বা ধরুন অডিও ইনপুটও প্রসেস করতে পারে। হ্যাঁ, কিছুটা। মানে টেক্সটের বাইরেও ডেটা বুঝতে পারে। এটা কিন্তু সৃজনশীল কাজ বা ধরুন জটিল কোনো নির্দেশ বোঝার ক্ষেত্রে দারুণ। পর্যালোচনায় দেখলাম স্ট্রাকচার্ড সমস্যা সমাধানেও নাকি বেশ ভালো। পেশাদার কাজেও ব্যবহার হচ্ছে, যেমন ধরুন আইন গবেষণা বা এই ধরনের কিছু। সেরকমই ইঙ্গিত আছে। তবে এর একটা কিন্তু আছে। সেটা কি? খরচ। হ্যাঁ, খরচটা তুলনামূলকভাবে বেশি। আর ওই যে একটা সমস্যা প্রায় শোনা যায়, হ্যালুসিনেশন। ও হ্যাঁ, মানে ভুল তথ্য খুব কনফিডেন্টলি বলে দেওয়া, তাই তো? ঠিক, যেহেতু বিশাল ডেটা থেকে শেখে, মাঝে মাঝে ভুলভাল জিনিস মিলিয়ে একটা উত্তর বানিয়ে দেয়। তাই এদের আউটপুট সবসময় ক্রস চেক করাটা জরুরি। আচ্ছা, তাহলে GPT-4 এর যদি একটু সাশ্রয়ী বিকল্প ভাবি, GPT 3.5 আছে তো? অবশ্যই, GPT-3.5 অনেক দ্রুত আর খরচও কম। সাধারণ চ্যাট, ছোটখাটো সামারি বা টেক্সট ক্লাসিফিকেশন, মানে ধরুন কাস্টমার সার্ভিস বট বা ইমেল ড্রাফটিংয়ের মতো কাজের জন্য বেশ চলে। তবে জটিল যুক্তির ক্ষেত্রে একটু দুর্বল। হ্যাঁ, তুলনামূলকভাবে। আর এটা মূলত টেক্সট ভিত্তিক। আচ্ছা, এবার একটু অ্যানথ্রোপিকের ক্লড 3 মডেলগুলোর দিকে যাওয়া যাক। এদের ব্যাপারে একটা কথা খুব শোনা যায়, নিরাপত্তার, নৈতিকতার উপর নাকি খুব জোর দেয় না। পর্যালোচনায় এদের যুক্তির ক্ষমতা, কোডিংয়ের পারফরম্যান্স, এগুলো বেশ ভালো বলা হয়েছে। আর লম্বা ডকুমেন্ট সামলানোর ক্ষমতা? হ্যাঁ, সেটাও একটা বড় প্লাস পয়েন্ট। মানে ধরুন একটা গোটা বই বা লম্বা রিপোর্ট সামারাইজ করতে পারবে। তবে এদের যে সবচেয়ে শক্তিশালী ভার্সন, মানে ওপাস, সেটার অ্যাক্সেস বোধহয় একটু লিমিটেড। তাহলে একদিকে জিপিটির পাওয়ার, অন্যদিকে ক্লডের সেফটি ফোকাস। আচ্ছা, গুগলের জেমিনি, ওটার মূল শক্তি কোথায়? গুগল ইকোসিস্টেমের সাথে ইন্টিগ্রেশন নিশ্চয়ই একটা বড় ব্যাপার। সেটা তো বটেই। আর জেমিনিও কিন্তু মাল্টি মডেল। টেক্সট, ছবি, ভিডিও, কোড সব একসাথে হ্যান্ডেল করতে পারে। এর কনটেক্সট উইন্ডোটাও নাকি বেশ বড়। কনটেক্সট উইন্ডো মানে একটা আলাপে আগের কতটা কথা মনে রাখতে পারে, তাই তো? হ্যাঁ, মানে লম্বা চ্যাট হিস্ট্রি বা বড় ডকুমেন্ট বুঝতে সুবিধা হয়। তবে এখানেও ওই হ্যালোসিনেশনের ঝুঁকিটা আছে, বিশেষ করে যখন অনেক রকম ডেটা একসাথে প্রসেস করে। বইলাম, এগুলো তো গেল মূলত ক্লোজড সোর্স বা নিয়ন্ত্রিত মডেল। ওপেন সোর্সের দুনিয়ায় কি হচ্ছে? মেটার লামা 3 তো বেশ সাড়া ফেলেছে। হ্যাঁ, লামা 3 এখন খুব আলোচিত। ওপেন সোর্স হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো ডেভেলপাররা এটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, পরিবর্তন করতে পারে। ফাইন টিউনিং যাকে বলে, মানে বিশেষ ডেটা দিয়ে ট্রেন করে নির্দিষ্ট কাজের জন্য আরও পারফেক্ট করে তোলা। একদম। কমিউনিটির কন্ট্রিবিউশনও অনেক বড় ব্যাপার। পর্যালোচনায় এর ভাষার দক্ষতা, কোডিং জেনারেশন, সমস্যা সমাধান, এগুলোর প্রশংসা করা হয়েছে। আর এটা বিভিন্ন সাইজে পাওয়া যায়, এটাও একটা সুবিধা। তাহলে ফাইন টিউনিং করলে বেশ ভালো পারফর্ম করতে পারে। হ্যাঁ, তবে সেটার জন্য একটু খাটতে হবে। আর এটা মূলত টেক্সট কেন্দ্রিক। নন টেক্সট ডেটার জন্য হয়তো অন্য টুল লাগবে। আচ্ছা, এরপর আসি মিস্ট্রালের কথায়। মিস্ট্রাল লার্জ বা মিক্সট্রাল, এগুলোর নামও শোনা যায়। এদের বিশেষত্ব কি? পারফরমেন্স নাকি বেশ ভালো? হ্যাঁ, মিস্ট্রালের মূল ফোকাস হলো এফিসিয়েন্সি আর স্পিড। মানে তুলনামূলক ছোট মডেল হয়েও বেশ শক্তিশালী পারফরমেন্স দেয়। এতে ইনফারেন্স টাইম মানে রেসপন্স টাইম কমে আসে। তার মানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য ভালো।
যেমন ধরুন চ্যাটবট বা কুইক অ্যানালিসিস। ঠিক তাই। তবে এদের কমিউনিটি সাপোর্ট হয়তো জিপিটি বা লামার মতো অতটা বড় নয় এখনো। এর বাইরেও তো আরও অনেক মডেল আছে, যেমন ডিপসিক কোডার V2। ওটা নাকি কোডিং বা গণিতের মতো টেকনিক্যাল দিকে খুব শক্তিশালী। হ্যাঁ, পর্যালোচনায় তাই বলা হয়েছে। আর এটাও ওপেন সোর্স, টেকনিক্যাল কাজের জন্য বিশেষ করে তৈরি। আর আলিবাবার কোয়েন? কোয়েন বেশ ইন্টারেস্টিং। এটা বহুভাষিক, মাল্টিমোডাল আর লাইসেন্সটাও বেশ ওপেন। তবে ইংরেজি বেঞ্চমার্কে হয়তো অন্যদের চেয়ে সামান্য পিছিয়ে থাকতে পারে। মাইক্রোসফটের ফাই মডেলগুলোও আছে, ওগুলো তো বেশ ছোট। হ্যাঁ, ফাই মডেলগুলো ছোট, কম পাওয়ারের ডিভাইসের জন্য বা খুব নির্দিষ্ট কিছু কাজের জন্য তৈরি, যেমন ধরুন টেক্সট রিরাইটিং বা ক্লাসিফিকেশন। বড় বা সৃজনশীল কাজের জন্য নয়। আর XAI এর গ্রক, ওটা তো একদম নতুন। হ্যাঁ, গ্রক এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে। এর 1.5V ভার্সনটা মাল্টি মডেল হওয়ার কথা। আর লক্ষ্য হল এক্স, মানে আগে টুইটার, সেটার সাথে ইন্টিগ্রেট করা। এর আউটপুট কোয়ালিটি এখনও ভ্যারিয়েবল হতে পারে। বাহ, তাহলে তো মডেলের বিশাল এক জগৎ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা সেরা মডেল বলে কিছু নেই, প্রতিটারই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। একদম। আর কিছু সাধারণ সীমাবদ্ধতা কিন্তু প্রায় সব মডেলেই দেখা যায়। যেমন ওই হ্যালুসিনেশন। হ্যাঁ, হ্যালুসিনেশন, ট্রেনিং ডেটার মধ্যে থাকা বায়াস বা পক্ষপাত, ধারণার আসল বোঝাপড়ার অভাব, মানে আসলে তো ওরা প্যাটার্ন মেলায়। কনটেক্সট উইন্ডোর সীমাবদ্ধতাও তো আছে, মানে লম্বা আলাপে আগের কথা ভুলে যাওয়া। ঠিক। আর কিভাবে প্রশ্ন করা হচ্ছে, মানে প্রম্পট, সেটার উপর আউটপুট খুব নির্ভর করে। খরচ, পাওয়ার কনজাম্পশন, এগুলোও বিবেচনার বিষয়। তাহলে মোদ্দা কথা হলো নিজের প্রয়োজনটা বুঝতে হবে। কি ধরনের কাজ করতে চাই, বাজেট কেমন, কতটা কন্ট্রোল দরকার, এগুলোর উপর নির্ভর করে সঠিক মডেলটা বেছে নিতে হবে। টিপটাই, কেউ হয়তো জটিল রিসার্চের জন্য GPT-4 ব্যবহার করবে, কেউ দ্রুত কাস্টমার সাপোর্টের জন্য মিস্ট্রাল, আবার কেউ হয়তো বিশেষ কোনো অ্যাপ্লিকেশনের জন্য ল্যামা 3 ফাইন টিউন করবে। আর এই ফিল্ডটা এত দ্রুত বদলাচ্ছে, আজ যা লেটেস্ট কদিন পর হয়তো আরও উন্নত কিছু এসে যাবে। সেটাই, মডেলগুলোর যুক্তি করার ক্ষমতা বাড়ছে, বায়াস কমানোর চেষ্টা চলছে, খরচ কমানোর উপায় খোঁজা হচ্ছে। খুব ডাইনামিক একটা ক্ষেত্র। একদম। এই পরিবর্তনটাই হয়তো সবচেয়ে এক্সাইটিং। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এই যে এত মডেল, এদের ক্ষমতা বাড়ছে, এগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কাজ বা আগ্রহের কোনো ক্ষেত্রকে কি নতুন চোখে দেখতে পারি? এমন কোনো সমস্যা কি আছে যা আগে সমাধান করা যায়নি, কিন্তু এখন এই টুলগুলোর সাহায্যে হয়তো নতুন কোনো পথ খুলে যেতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে। দারুণ পয়েন্ট। এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।